আমরা রসায়নে পড়তে হলে অবশ্যই এই মৌল ও পরমাণুকে চিনতে হবে। মৌল ও পরমাণুকে চিনতে হবে। তো মৌল ও পরমাণু কোনগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তো আমাদের পর্যায় সারণীতে যে সকল পদার্থ রয়েছে 118টি, সেগুলোই প্রধানত পরমাণু। আমরা আরো পরিষ্কার সহকারে জানব যে মৌল কোনগুলো ও পরমাণু কোনগুলো। আমি প্রথমে মৌল সম্পর্কে আমি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। যে মৌল কি? মৌল হলো মৌলিক পদার্থের ধরন, যাকে তুমি ভেঙে ভেঙে টুকরো করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবে না। আরো যদি আমি লিখি যে মৌল স্বাধীনভাবে বা যৌগিক আকারে থাকতে পারে। সাধারণত উদাহরণ যদি দেই, অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন ছাড়া অন্য কোনো কিছু নেই, তাহলে ওগুলো হচ্ছে মৌল। ওগুলো কি? মৌল। তাহলে আমরা জানলাম মৌল কি, যে মৌলিক পদার্থের ধরন যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তাহলে আর কি? মৌল স্বাধীনভাবে বা যৌগিক আকারে থাকতে পারে। তাহলে পর্যায় সারণীতে যেগুলো আছে সেগুলো মৌল নয়, সেগুলো হচ্ছে পরমাণু। সেগুলো কি? পরমাণু। কারণ মৌলকে ভেঙে যে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ বিদ্যমান, সেটাই সেই ক্ষুদ্র অংশটি বা ক্ষুদ্র অংশ যাকে পরমাণু বলে, সেই পরমাণুটাই পর্যায় সারণীতে দেওয়া আছে। তা এখন আমরা আরো ভালো করে জানব পরমাণু কেমন বা পরমাণু কি। তাহলে পরমাণু কি? পরমাণু হলো মৌল বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সকল গুণাগুণ ও বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। আর কি? পরমাণুকে ভাঙলে আমরা পাবো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যাবে। প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে না। এখন আসি আমরা মৌল ও পরমাণুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বোঝার চেষ্টা করব। মৌল ও পরমাণুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, একই পদার্থ তার অবস্থান পরিবর্তনের ফলে তার নামটা যেমন ভিন্ন হচ্ছে, তার বৈশিষ্ট্য ও ধর্মগুলো ভিন্ন হচ্ছে। আমি একটা গল্প তোমাদের শোনাই যে অবস্থান পরিবর্তন করলে মানুষের মূল্য কিরকম পরিবর্তন হয়। ধরো, একটা মশা একটা ফল বিক্রেতার দাঁড়িপাল্লায় পড়েছে। একজন ক্রেতা 1 কেজি আম নিচ্ছে এবং মশাটা তার আম যে পাশে আছে পাল্লার, সে পাশে পড়ছে। ক্রেতাও মশাটাকে তাড়ালো না এবং বিক্রেতাও মশাটাকে তাড়ালো না। ঠিক সেই মশাই যদি স্বর্ণের পাল্লায় বা নিক্তিতে পড়লে ক্রেতা নিঃশ্বাস বন্ধ করে সেই মশাটাকে তাড়াবে। কারণ একই মশা যখন ফলের দোকানে অবস্থান করতেছিল, তার মূল্যটা আলাদা হয়েছিল, এবং ওই মশাই যখন স্বর্ণকারের দোকানে যে নিক্তির মধ্যে পড়ছিল, তার মূল্যটা বেশি হয়েছিল। তাই যে মানুষ বলো, যে কোনো পদার্থ বলো, তার অবস্থান পরিবর্তন করলে হয় মূল্য কমে, না হয় মূল্য বাড়ে। তাই মানুষ তার অবস্থান পরিবর্তন করে নিজেকে জাস্টিফাই করতে পারে এবং নিজেকে মূল্যায়ন করতে পারে। তো আসি, আমি যেটা বলতেছিলাম, যে এখন আমরা জানবো যে মৌল ও পরমাণু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা উদাহরণ সহকারে জানবো। তো আসি,
লিখেছি যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা জানবো মৌল কোনগুলো ও পরমাণু কোনগুলো। আমি লিখেছি এখানে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি পরমাণু অংশগ্রহণ করে। আমরা যে রাসায়নিক বিক্রিয়া করি সেখানে সরাসরি পরমাণু অংশগ্রহণ করে। আর অনেকগুলো পরমাণু যুক্ত হয়, যে অনেকগুলো পরমাণু যুক্ত হয় কি গঠন করে? অণু গঠন করে। আবার একই ধরনের পরমাণুর অণু মিলে মৌল গঠন করে। কেমন করে গঠন করে? বিক্রিয়ার মাধ্যমে আসি। ধরো অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে, এটাও পরমাণু, যুক্ত হয়ে অক্সিজেন এর অণু গঠন করে। অক্সিজেনের অণু গঠন। আবার এই অক্সিজেন কি? এই অক্সিজেন বহু সংখ্যক অক্সিজেন অণু, এটা আমি লিখে দিলাম বহু সংখ্যক অক্সিজেন অণু, যেটা সিলিন্ডারে আমরা ভরি এবং সিলিন্ডারের মধ্যে আমরা অনুভব করি বা ব্যবহার করি, সেই সিলিন্ডার আকৃতির স্থানে যে অসংখ্য অক্সিজেন একত্রিত করলে যা গঠিত হবে তা হচ্ছে অক্সিজেন মৌল। অক্সিজেন মৌল। তাহলে কি এখানে আমরা কি বুঝলাম বিক্রিয়ার মাধ্যমে? যে আমি কি বললাম যে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কি গঠন করছে? অণু গঠন করছে। আবার একই ধরনের পরমাণুর অণু বহু সংখ্যক, মানে অনেকগুলো মিলে অক্সিজেন মৌল গঠন করেছে। তাহলে এই অক্সিজেন মৌলকে আবার ভাঙলে ক্ষুদ্র করলে আমরা পাবো পরমাণু। আবার কি পাবো? পরমাণু। এই পরমাণুকে আবার ভাঙলে পাবো আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাবো। এই হলো মৌল কোনগুলোকে বলবো, পরমাণু কোনগুলোকে বলবো, আজ থেকে আমরা জানলাম। ইনশাল্লাহ তোমরা সকলেই জানবে এবং সকলেই বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।